1981 সালের ১ জুন ঢাকা শহরে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তুষার ইসলাম। ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে বাংলাদেশের শিক্ষা সম্পন্ন করার পর তিনি আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জন করার উদ্দেশ্য নিয়ে ফিনল্যান্ডের হাগ্গা হেলিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসনে ব্যাচেলর ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হন। তিনি সবসময় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছেন এবং সেইভাবেই নিজেকে তৈরি করেছেন। সেই লক্ষ্যে ২০০৩ সালে ফরেক্স এবং খাবারের ব্যবসা শুরু করেন। শুরুতে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে তাকে, কিন্তু তিনি থেমে থাকেননি, বরং এগিয়ে গেছেন নিজের লক্ষ্যে। কিছুদিনের মধ্যেই তিনি আরও কিছু রেস্টুরেন্ট নিয়ে নিজের ব্যবসার পরিধি আরও সম্প্রসারিত করেছেন, যা তাকে খুব তাড়াতাড়ি সাফল্য এনে দিয়েছে। বিদেশে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু বাংলাদেশে কিছু করার ইচ্ছে তার আগে থেকেই ছিল। বিশেষ করে বাংলাদেশের তরুণদের নিয়ে তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যাতে করে বাংলাদেশের অর্থনীতিতে আরও নতুন কিছু যোগ করা যায়। সেই স্বপ্ন পূরণ করতেই ২০১০ সালে বাংলাদেশে আসেন তিনি এবং বিদেশে তার অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ব্যবসা শুরু করেন। তুষার ইসলাম বাংলাদেশে তার ব্যবসা শুরু করেন একটি ই-কমার্স সাইটের মাধ্যমে, যার নাম পিক অ্যান্ড পে। ঢাকার বাড়িধারা DOHS এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে তার ব্যবসায়িক যাত্রা শুরু হয়। তুষার ইসলাম আমাদের আজকের কর্পোরেট হিরো। প্রিয় দর্শক, কালের কণ্ঠ ডিজিটালের দ্য কর্পোরেট হিরো শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারুক মেহেদি। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের সমসাময়িক বিষয় নিয়ে। আজকের অতিথি পিক অ্যান্ড পে সুপার শপের CEO এবং প্রতিষ্ঠাতা তুষার ইসলাম। তুষার ইসলাম, আপনাকে স্বাগত আমাদের এই স্টুডিওতে। তুষার ইসলাম সম্প্রতি একটি ই-কমার্স অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম, আমরা যাই বলি না কেন, একটা শুরু করছেন। এটার নাম হচ্ছে ক্লিক অ্যান্ড পে, যার মধ্য দিয়ে আসলে মানুষের আর সুপার শপেও যেতে হবে না। অ্যাপসের মাধ্যমে সে তার পণ্যটি বাসায় নিয়ে যেতে পারবে এবং ওনাদের যে চেইন আছে, সাপ্লাই চেইন, এর মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এইরকম একটি বিষয় নিয়ে উনি কাজ করছেন এবং আমি যতদূর জানি প্রায় ১০০ আউটলেটের সঙ্গে ওনাদের বাংলাদেশে যারা কমোডিটি এবং অন্যান্য যে নিত্য ব্যবহার্য যে পণ্যগুলো আছে সেইগুলো বাজারজাত করার জন্য যে বাংলাদেশে বিভিন্ন প্ল্যাটফর্ম কাজ করছে বা ব্র্যান্ড কাজ করছে, তাদের সঙ্গে ওনারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। তো আমরা আজকে এইসব বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরুতে তুষার ইসলাম আপনার কাছে জানতে চাইব, আমরা এই শোতে যারা ডেফিনেটলি যে সেক্টরে কাজ করে তার সুনামের সঙ্গে একটা জায়গা তৈরি করেছে, আমরা তাদেরকে আসলে সাধারণত আমন্ত্রণ জানিয়ে থাকি। আর সেদিক থেকে আপনিও, আমরা জানি যে আপনি ইউরোপে ছিলেন, সেখানে পড়াশোনা করেছেন, সেখানে আপনার রেস্টুরেন্ট এবং অন্যান্য বিজনেসের সঙ্গে ইনভলভ ছিলেন। আপনি আবার দেশে ভালো কিছু করার মানুষে চলে এসেছেন এবং আমরা জানি যে আপনি কাজ করছেন। আমরা যদি আপনার শুরুটা একটু জানতে চাই যে আপনার ফিনল্যান্ডে আপনি আসলে কি করছিলেন আর কি, আপনার সেইখানের উদ্যোগটা সম্পর্কে যদি আমরা কিছু শুনে তারপরে অন্য কথায় যাব। জি, ধন্যবাদ ফারুক মেহেদি ভাই আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য এবং কিছু বলার পরিবেশ এবং সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি তুষার ইসলাম। আমার ফিনল্যান্ডে বা দেশের বাইরে যাওয়াটা হয় হচ্ছে ২০০০-এর দিকে। তো ২০০০ সালে আমি আসলে পড়াশোনা করতে চাই। সো ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে আমি একটা ফিনিশ রিনন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই এবং আমার HSC-র পরেই আমি আসলে মুভ করি। তো পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি ওখানে কিছু ফরেক্স নিয়ে ট্রেডিং শুরু করি। ওয়েস্টার্ন ইউনিয়ন আপনার নাম শুনে থাকবেন, ওনাদের সাথে আমাদের ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। এর পাশাপাশি আমি কিছু ফুড স্টাফ কমোডিটি, যেরকম ইউরোপিয়ান মার্কেটে জার্মানি থেকে, UK থেকে, ফ্রান্স থেকে, ফিনল্যান্ড এবং সুইডেনের মার্কেটের জন্য আমি ইম্পোর্ট করতাম, যেটা আসলে ট্রেডিং ছিল এটা। আর পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আমি রেস্টুরেন্ট বা এই ইন্ডাস্ট্রিতে আমার ফার্স্ট বিজনেস মানে অফিসিয়ালি শুরু করি আর কি ২০০৩-এ।
তো মোরালেস আমি রিটেল নিয়ে কাজ করেছি। কনজিউমার মাইন্ডসেট এবং কনজিউমার বিহেভিয়ার হচ্ছে আমার সবচেয়ে মানে ইন্টারেস্টেড জায়গা। আর পরবর্তীতে যেটা হলো যে আমি ইউরোপেই সেটেল ছিলাম। তো একটা সময় মনে হলো যে আসলে ইউরোপে আমার নতুন করে আর অর্জন করার কিছু নেই। তো তখন আমি চিন্তা করলাম আসলে আমি ফিনল্যান্ড থেকে মুভ করার কথা চিন্তা করছিলাম। তো তখন আমার হাতে দুটো সুযোগ ছিল, আইদার নর্থ আমেরিকা অর বাংলাদেশ। তো বাংলাদেশটাকে আমি চুজ করলাম। তো চেষ্টা করলাম যে বাংলাদেশে কিছু করা যায় কি না। স্বাভাবিকভাবেই এখানে যেহেতু বড় হয়েছি, জন্মেছি এখানে, এইখানকার প্রতি একটা মায়া, শুধু মায়া বলবো না, দায়িত্ববোধ। আর যেহেতু আমি ফ্যামিলিতে আমার কোনো ভাই বোন নেই, সো অনেকগুলো কারণেই আসলে আমার দেশে মুভ করা। তো সেক্ষেত্রে লাকিলি কিছু ব্যবসার পাশাপাশি আমি বাংলাদেশে একটা লার্জ কমিউনিটি, বারিধারা ডিওএইচএস কমিউনিটি, তাদের সাথে কাজ করার সুযোগ পাই। তো সেই সুযোগটাকে আসলে আমি মনে করি যে এটা আমার একটা লার্নিং হাউস। আমি রিটেলটাকে শিখেছি। তো কিভাবে বাংলাদেশের কনজিউমারদের কেনাকাটা হচ্ছে সেটা দেখার চেষ্টা করেছি, এবং আমার ইনিশিয়েটিভগুলো অল অ্যাবাউট এটা নিয়েই। তো আগাগোড়া আমি যেহেতু রিটেল নিয়ে কাজ করেছি, মাঝখানে আমি নর্থ আমেরিকাতেও কিছুদিন কাজ করার সুযোগ পেয়েছিলাম 2012 থেকে 2015 পর্যন্ত, অ্যারাউন্ড 3 বছরের মতো। তো যেটা হয়েছে যে আমার এখন উদ্দেশ্যটা হচ্ছে ইউরোপিয়ান এক্সপেরিয়েন্স, নর্থ আমেরিকান এক্সপেরিয়েন্স এবং বাংলাদেশের যে কনজিউমার এক্সপেরিয়েন্স আছে এটাকে ব্লেন্ড করে ভালো কিছু করা। তো এই ভালো করার জন্যই আসলে কাজ করছি। এবং সেটার পাশাপাশি আমি যেহেতু টেকনোলজি বেসড, আমার কিছু এক্সপেরিয়েন্স আছে, আমার পড়াশুনো টেকের উপরে, টেক অ্যান্ড সাপ্লাই চেইন হচ্ছে আমার পড়াশোনার জায়গা। তো এই দুটোকে ব্লেন্ড করে বাংলাদেশের টোটাল ইকোসিস্টেমে কীভাবে এফিসিয়েন্সি বিল্ড করা যায়, এটাই হচ্ছে আমার আপনার মূল লক্ষ্য। কিন্তু আমরা মানে ওই আলোচনা আরেকটু যাব, কিন্তু তার আগে আবার আরেকটু জানতে চাই, এই যে আপনি ফিনল্যান্ডে ছিলেন, আপনি নর্থ আমেরিকা যেতে পারতেন, বা আরও উন্নত জীবনের, উন্নত কালচার এবং উন্নত একটা পরিবেশে কিন্তু আপনার বিজনেস এবং আপনার যে ইচ্ছা সেটাকেও সেখানে কিন্তু আপনি ফ্লারিশ করতে পারতেন। তো কেন আপনি উন্নত জীবনের যে হাতছানি ওগুলো ছেড়ে বাংলাদেশে আসলেন? শুধু কি মায়ায়, নাকি এখানে আরও কিছু রেসপন্সিবিলিটি যেটা এখানে যেটা আমি মনে করি মানুষ দুই ধরনের হয়, একটা হচ্ছে কনজিউমার মাইন্ডসেট, একটা হচ্ছে প্রোডিউসার মাইন্ডসেট। তো কনজিউমার মাইন্ডসেট যারা, তারা আসলে সব কিছু কনজিউম করতে চায়, তো সেটা ভালো খাবার হোক, ভালো গাড়ি হোক, ভালো জীবন হোক। আর কিছু লোক আছে যারা প্রডিউস করতে চায়। তা আমি আসলে নিজেকে মনে করি আই এম এ প্রডিউসার। সো আমি আসলে স্কেল করতে শিখতে চাই, আমি আসলে কোনো কিছু তৈরি করতে চাই। আমি আসলে যেটা হয়েছে যে ইউরোপ আর আমেরিকাতে আমার হাতছানি থাকার পরেও আমি বাংলাদেশে সেটেল হওয়ার মূল কারণ হচ্ছে ওখানে আসলে কাজ করার সুযোগ সীমিত। ওখানে আসলে নতুন করে আপনি কিছু করতে যাওয়াটার প্রয়োজন নাই, কারণ তাদের সকল প্রবলেমই তারা সলভ করে রেখেছে। সো বাংলাদেশে আসলে আমি মনে করি যে যারা চ্যালেঞ্জ আছে বাংলাদেশে, অবশ্যই এখানে ধরেন আমাদের ইকোসিস্টেমে অনেক প্রবলেম আছে। আমাদের এখানে শিক্ষাতে কাজ করার সুযোগ আছে, আমাদের এখানে মানুষের দৈনন্দিন জীবনের যে নিত্য প্রয়োজনীয় ব্যাপার স্যাপার এগুলিতে কাজ করার সুযোগ আছে, এখানে আচরণগত মানুষের ডেভেলপমেন্টের সুযোগ আছে। সো আমাদের জাতিটা আসলে খুব পটেনশিয়াল একটা জাতি, কিন্তু আমরা বিশেষ করে সাবকন্টিনেন্টের এই রিজনটা বলবো, তো এখানে আসলে কাজ করার অনেক অপরচুনিটি আছে। আর যারা, আপনি তো জানেন, যারা কাজ করতে ভালোবাসে তারা আসলে স্থির থাকতে পারে। বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশে আপনি শুরু করলেন, শুরুটা কেমন ছিল? কতটা চ্যালেঞ্জের ছিল? কতটা মানে মানুষের সহযোগিতা পেয়েছেন, বা আপনি কি ফিল করছেন যে এইটাই আসলে আলটিমেট ডেস্টিনেশন হতে পারে? আচ্ছা, তো আমি দুইটা ব্যাপারই বলবো। আমি পজিটিভ গাই, আমি সবসময় পজিটিভ জিনিসগুলো খুঁজে বের করার চেষ্টা করি। পৃথিবীতে নেগেটিভ থাকবেই, পজিটিভ যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষজন এখনও অনেক বিষয়ে জানতে চায়, তাদের জানার সুযোগ আছে, এবং আমরা তো আসলে অনেক ক্ষেত্রেই বঞ্চিত অনেক ব্যাপারে। তো সেই বিষয়গুলো থেকে কিছু কষ্ট তো পেয়েছি, ঠিক আছে। যেমন ধরেন মানুষের, আমি মনে করি আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মাইন্ডসেট অ্যান্ড অ্যাটিটিউড। তো এই জায়গায় যখনই কাউকে কোনো বড় বড় স্বপ্ন নিয়ে কথা বলতে যাই, তখন দেখা যায় যে তারা আসলে এটাকে বিশ্বাস করতে পারে না অনেক ক্ষেত্রে। মানে তারা এটা চিন্তাই করতে পারে না এটা কি সম্ভব। যখন এটা হয়ে যায়, এই আইস ব্রেকিংগুলো হয়, তখন হয়তো তারা খুব খুশি হয়। এখন এটা আসলে যেটা বলবো যে আমি পজিটিভ মানুষ, এবং দুঃখ কষ্ট, যেই স্ট্রাগল, যেই
এবং যেই ডিফিকাল্টিসগুলো আমি ফেস করেছি, ইটস অ্যাকচুয়ালি মাই লার্নিং। হয়েছে, অনেকগুলোই হয়েছে। অনেক জায়গায় ব্যাংকে গিয়েছি, ব্যাংকে হয়তো লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে গেছি, তো তখন ওখানে আসলে যে আচরণটা পেয়েছি দেখে মনে হচ্ছে যে এটা চেঞ্জ করা দরকার। হয়তো পরবর্তীতে আমি শিখেছি যে ডিরেক্ট ম্যানেজারের রুমে চলে যেতে হয়। সো বিষয়টা হচ্ছে যে এখানে অনেকগুলো মানে প্রফেশনাল লাইফের চোখ দিয়ে দেখার সুযোগ হয়েছে, এবং আমার মনে হয় যে আমার মতো করে আমি একটা ইকোসিস্টেম তৈরি করে নিয়েছি। আচ্ছা, আপনি যে কনজিউমার প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, রিটেল মার্কেট নিয়ে কাজ করছেন, তো বাংলাদেশে তো অনেক প্রতিযোগী আছে এরই মধ্যে, তো আপনার কেন মনে হলো যে এই জায়গাটাতে আপনি ভালো করবেন? আচ্ছা, আমি আসলে একটা জিনিস মনে করি কি, যে প্রত্যেকটা জিনিসেরই একটা নেক্সট লেভেল আছে। যেমন ধরেন আজকে যখন সারা পৃথিবীতে মোবাইল টেকনোলজি আসলো, তখন কয়েকটা কোম্পানির নাম আমরা শুনে থাকবো, ধরেন এরিকসন, তার সিমেন্স বা ফিলিপস। এখন কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। এখন কিন্তু এরপরে নোকিয়া রাজত্ব করলো, এরপরে অ্যাপেল রাজত্ব করলো। তো সব কিছুরই আসলে একটা আধুনিকতার প্রয়োজন আছে, এবং সব কিছুরই আসলে চেঞ্জ এবং নতুনত্বর প্রয়োজন আছে। আমি শুধু বলবো না চেঞ্জ এবং নতুনত্বটাই ফ্যাক্টর, এখানে প্রবলেম সলভিং এবং বিষয়টাকে আরেকটু দূরে দেখা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি আসলে বাংলাদেশের রিটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে যেটা দেখলাম, যে এই ইন্ডাস্ট্রিটা খুবই নাজুক এবং ইম্যাচিউর। এই ইন্ডাস্ট্রিটা এখনও ইউরোপিয়ান মার্কেটের সমপর্যায়ে যাওয়ার সুযোগ আছে, কারণ আমাদের কনজিউমারদের মধ্যে কিন্তু সেই গড়ে উঠছে, সেই মানসিকতা গড়ে উঠছে। তারা ভালো খেতে চায়, ভালো পড়তে চায়, ভালো জিনিস দেখতে চায়। তো ব্যাপারটা হচ্ছে যে কাউকে না কাউকে তো এটা নিতে হবে। তো নাবিস্কো নামে একটা কোম্পানি ছিল, এখন কিন্তু আমরা দেখি না। সেখানে কিন্তু অলিম্পিককে ভালো করছে। তো বিষয়টা হচ্ছে ইটস এ বাজার, ইটস এ মার্কেট, সো উই হ্যাভ টু ওয়ার্ক ফর দ্যাট। আচ্ছা, পিক অ্যান্ড পে হচ্ছে আপনার সুপার শপ, মানে ফিজিক্যাল সুপার শপ। কনজিউমাররা যাচ্ছে সেখানে, পছন্দ করছে, কিনছে, আবার চলে যাচ্ছে। কিন্তু আমরা জানি যে আপনি আরেকটা মানে সফটওয়্যার বেসড ডিজিটাল একটা প্ল্যাটফর্মও আপনি তৈরি করেছেন, আর সেটা হলো ক্লিক অ্যান্ড পে। সেটা সম্পর্কে যদি একটু বলতেন। ওকে, তো এটা সম্পর্কে বলতে গেলে আমি একটু মানে ব্যাকে চলে যাই, যে পৃথিবীর যে রেভলিউশনগুলো হয়েছে, বা এই যে আমরা নতুন সেঞ্চুরি বলছি, তো সবার প্রথমে ছিল কিন্তু ফ্যাক্টরি বেসড বিজনেস, এরপরে এসছে কিন্তু কোম্পানি বেসড বিজনেস। আর এখন যেই ট্রেন্ড চলবে বা চলছে, যেহেতু টেক ওয়ান অফ দ্য কি মানে ফ্যাক্টর, সো প্ল্যাটফর্ম বেসড বিজনেস। সো আগামী সেঞ্চুরিটা আমরা দেখব, বা আগামী কিছু বছর দেখব যে প্ল্যাটফর্ম বেসড বিজনেসটাই ডমিনেট করবে। তো এতে কেন আমি এই প্ল্যাটফর্ম বেসড বিজনেসটাতে আসলাম এবং ফিজিক্যাল বিজনেসটা থেকে আমি এক্সপ্যানশন করলাম না, এটার মূল কারণটা হচ্ছে ফিজিক্যাল বিজনেসের আসলে কস্ট অনেক হাই। আপনাকে 20 থেকে 25% এটার ওপেক্স, হোয়ারাজ মার্জিন ইজ 18%। সো আপনি যদি একটা ফিজিক্যাল স্টোরে 20 থেকে 22% অপারেটিং কস্ট দিয়ে সেটাকে চালান, আর মার্জিন করেন 18%, কিন্তু লোকসানের বিজনেসটা ভায়াবল না। যে কারণে বাংলাদেশের সুপার স্টোর ইন্ডাস্ট্রিটা এখনও গড়ে উঠছে না। প্লাস গভর্নমেন্টের কিছু সুযোগ আছে দেখার এখানে। তো ডিজিটাল বিজনেসটা হচ্ছে কি, যে আসলে আমরা কেন আজকাল ডিজিটালাইজড হতে চাই। ইট ব্রিংস মোর এফিসিয়েন্সি, ইট ব্রিংস মোর কি বলবো যে সেভিংস। তো আপনি যখন বিহেভিয়ার চেঞ্জ নিয়ে কাজ করব আমরা, তখন আমরা দেখলাম টেককে ইউজ করে মানুষের যে দৈনন্দিন জীবনের সমস্যা, এটাকে কিছুটা সলভ করার সুযোগ আছে। এবং আমি যেহেতু ব্যক্তিগতভাবে সাপ্লাই চেইন এবং টেকের মানুষ, সো এই দুইটাকে ব্লেন্ড করে কি করা যায় মানুষের জন্য, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর কি। আমরা জানি যে আমাদের যে ব্র্যান্ডগুলো আছে, সুপার মার্কেট যা আরও যারা আছে, যেমন নামও যদি বলি স্বপ্ন, মিনা বাজার, আগোরা বা প্রিন্স বাজার, তারাও কিন্তু এখন বাসায় পৌঁছে দিচ্ছে। আপনি ফোন করলে তারা কিন্তু আপনার যে রিকোয়ারমেন্টস অনুযায়ী প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছে। আপনারটা সেটা থেকে কি পার্থক্য, কি বিশেষ মানে বাড়তি কিছু পাবে? ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমরা আসলে প্রত্যেকটা ব্যবসার পিছনে একটা কারণ খুঁজি, যে আসলে কি কারণে। যেরকম আপনি যাদের কথা বললেন, তাদের মেইন ব্যবসাটা হচ্ছে যে তারা ফিজিক্যাল স্টোর, তারা কাস্টমারের কাছে হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে এবং তারা বাসায় পৌঁছে দেয়। আমরা এই দুইটার কোনোটাই করতে যাচ্ছি না। আমরা যেটা করতে যাচ্ছি, এই এক্সিস্টিং বিজনেস যারা আছেন তাদের সহযোগী হিসাবে কিভাবে পিছনে থেকে কাস্টমারকে এবং এই মার্চেন্টদেরকে উপকার করা যায়, সেটা হচ্ছে আমাদের মোটো।
তো কিভাবে আপনি বলেন, এখন ধরেন আপনাকে আমি বা যে কোনো একটা কাস্টমারকে আমি যদি কানেক্ট করতে চাই, তার মোবাইলটা হচ্ছে তার সবচেয়ে এফিশিয়েন্ট ইস্যু। আচ্ছা, এখন আপনার সাথে আমি ওই সুপার স্টোরগুলো বা অন্যান্য যে রিটেলগুলো আছে কানেক্ট করে দিচ্ছি, যেই কানেকশনের মাধ্যমে বা যেই অ্যাক্সেসিবিলিটির মাধ্যমে আপনি আসলে প্রোডাক্টগুলো কিনতে পারছেন, সেটা আপনি বাসায় নেন বা আপনি ওখানে ওনাদের ওখানে যে পিক আপ করেন। কিন্তু কেন করবেন, কারণটা হচ্ছে সেটাকে আমরা অপটিমাইজ করে দিচ্ছি, হয়তো মোর ডিসকাউন্ট করে দিচ্ছি। আমরা হয়তো যেই প্রডিউসার আছে, যেই যেমন লেটসে আমরা কল্লোলের কথা বলতে পারি, ইউনিলিভারের কথা বলতে পারি, তাদের সাথে অপটিমাইজ করে নতুন নতুন প্রমোশন এনে দিচ্ছি। এতে ভোক্তাও বেনিফিটেড হচ্ছে, যারা বিক্রি করছে তারাও হচ্ছে। সো আমরা আসলে কারোই কম্পিটিটর না। সো যারাই মার্কেটে আছে তারা সবাই আমাদের সাথে আসলে কাজ করতে যাচ্ছে, এটাই। চাল ডাল তো এরকমই একটা মানে ই কমার্স সাইট, তারাও তো আপনার অনলাইনে আমি অর্ডার করলে কিন্তু বাসায় পৌঁছে দিচ্ছে, ওর সাথে আপনার পার্থক্য? আচ্ছা, চাল ডাল হচ্ছে ইটস এ ডেলিভারি স্ট্যাক। আমরা বলি যে চাল ডাল আসলে কি, যে প্রয়োজন পড়লে বাসায় আপনাকে খাবার পৌঁছে দেবে। আরও দু একটা কোম্পানি, বিদেশি কোম্পানি আছে, বাট আমাদের সাথে তাদের মূল পার্থক্যটা হচ্ছে আমরা কাস্টমারের রিটেলের ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি। এখন রিটেল ইন্টেলিজেন্স কি? এখন ধরেন আপনাকে আমি আপনার 20,000 টাকার মাসের বাজার লাগে, আমি সেই বাজারটা হয়তো আপনাকে 17,000 টাকায় করে দেবো। সো এই যে 3,000 টাকা সেভিংস, এটাকে তো চালডাল করছেন না বা আমার কম্পিটিটররা করছেন না। কারণ তাদের যে ইন্টেলিজেন্সটা, তারা ফোকাসড অনলি একটা দিকে, যে আমরা বাসায় পৌঁছে দিয়ে আসি। আমাদের বাসায় পৌঁছে দিয়ে আসাটা আসলে মূল ফোকাস না। আচ্ছা, তাহলে আপনারা কত প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং মানে কিভাবে একজন ভোক্তা, যেমন আমরা উবার জানি, উবারে কিন্তু কিছুই নাই, উবার একটা অ্যাপ ডাউনলোড করলাম, আমি ওটাতে আমার নাম রেজিস্টার করলাম, আমি একটা গাড়ি আমার এখনই প্রয়োজন, আমি 5 মিনিটসের মধ্যেই কিন্তু আমার গাড়ি চলে আসতেছে। এরকম কি যে আপনার ক্লিক অ্যান্ড পেতে আমি যাব, সেখানে আমার রিকোয়ার্ড প্রোডাক্টগুলো আমি সিলেক্ট করব, অর্ডার করব, কত সময়ের মধ্যে আমি পাবো এবং কোথা থেকে, এটার কোনো এরিয়া, কোনো বাধা আছে কি না? আচ্ছা, আমরা এটাকে বলি হচ্ছে হাইপার লোকাল মানে বিজনেস মডেল। তো সেটা হচ্ছে যে আমরা ইনিশিয়ালি ঢাকায় শুরু করছি, পুরো ঢাকাটাকে আমরা কভারেজ করেছি। ঢাকাটাকে আমরা 7টা ভাগে ভাগ করেছি। তো প্রথমত 2টা ভাগ, সেটা হচ্ছে ঢাকা নর্থ, ঢাকা সাউথ, এবং পরবর্তীতে এই ভাগগুলোকে আমরা 3টা এবং 4টাতে ভাগ করেছি। তো আপনি এই পুরো ঢাকার যে কোনো লোকেশনেই থাকেন, আপনার মোবাইলে যখন আপনি অ্যাপটা ইনস্টল করবেন, আপনি লোকেশন বেস আমাদের কোন কোন স্টোর অ্যাভেলেবল সেটা আপনি দেখতে পাবেন। এখন যিনি মোহাম্মদপুরে থাকেন, তিনি হয়তো ওখানে আমাদের ডেলি শপিং দেখতে পাবেন। আচ্ছা, যিনি বসুন্ধরায় থাকেন, তিনি হয়তো হোলসেল ক্লাব দেখতে পাবেন, প্লাস ডেলি শপিংও দেখতে পাবেন। যেহেতু আমাদের এখন বেগল মিট, হোলসেল ক্লাব এবং ডেলি শপিংয়ের সাথে অ্যারাউন্ড 100+ আউটলেট নিয়ে আমরা ফিল্ডে আসছি আর কি। তো সেখানে আপনি যে প্রোডাক্টগুলো দেখতে পাবেন, সেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট কমোডিটিস। কীরকম? একটা রিটেল বা সুপার স্টোরে 3,000-এর বেশি এসকিউ থাকে না, মানে 3,000-এর বেশি প্রোডাক্ট থাকে না। এই 3,000 প্রোডাক্ট সবাইকেই রাখতে হয়। আপনি ঘুরে ফিরে হয়তো চিনি কিনবেন, ডাল কিনবেন, ড্রিঙ্কস কিনবেন, ডেইলি যা লাগে, এই প্রোডাক্টগুলোর একটা অ্যাসর্টমেন্ট আছে। এখন আমাদের এই অ্যাসর্টমেন্টগুলো নিয়ে আমরা আসলে গত 4-5 বছর ধরে কাজ করেছি, যে মানুষের আসলে কি কি দরকার, কখন দরকার, কিভাবে দরকার। সো এই 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট: কি দরকার, কখন দরকার, কিভাবে দরকার। এখন কি দরকার সেটা আমরা জানি, কখন দরকার সেটা আপনি ডিসাইড করে দেবেন, কারণ আমাদের প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশনটা ওরকম যে আপনি টাইম স্লট সিলেক্ট করতে পারবেন যে আপনি এটা কখন চান। আর যেহেতু আমরা বলেছি যে আমরা বাসায় পৌঁছে দেওয়ার থেকে পিক আপটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, এখনও কিন্তু বাংলাদেশে 100 টাকায় 99.50 পয়সা, মানে 99.50% হচ্ছে মানুষজন ফিজিক্যালি কেনাকাটা করে। তো আমরা আসলে যে মডেলটা তৈরি করেছি এটাকে হাইব্রিড মডেল বলি। সো পাশাপাশি আপনি যখন আমাদের এই অ্যাপে সিলেক্ট করলেন প্রোডাক্টগুলো, তখন সেখানে আপনাকে দেখানো হবে যে আপনি এই স্টোর থেকে সেটা পিক আপ করবেন। ইটস এ ভেরি ইজি অ্যান্ড সিম্পল গেম। সো সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমরা একটা সুপার শপে যদি আপনি ঢোকেন, দেখবেন যে কোটি কোটি টাকার প্রোডাক্ট তারা শেলফে রেখেছে, সে অনুযায়ী তাদের কিন্তু সেল নাই, পড়ে আছে। তাদের ওয়্যার হাউসে অনেক টাকার প্রোডাক্ট আছে। এখন কথা হচ্ছে আবার যে প্রোডাক্টটা প্রয়োজন সেটা কিন্তু নাই।
তো এই যে এফিসিয়েন্সির যে অপটিমাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। সো যে আমরা রানিং আসলে প্রোডাক্ট কোনটা সেটাকে সিলেক্ট করতে পারা, সিলেক্ট চুজ করতে করতে পারা। পারা। জি জি জি। সো সেই ইন্টেলিজেন্সটা আমাদের টিম করেছে, আমরা সেটা করতে পেরেছি। এখন ওই অ্যাসর্টমেন্টটা আপনি আমাদের পার্টনার স্টোর থেকে কিনতে পারবেন। আচ্ছা, তো আমি একজন কনজিউমার, আমি কত বেনিফিট পাবো? ধরেন কম্পারেটিভ একটা অ্যাডভান্টেজ আমি চিন্তা করব একজন কনজিউমার হিসেবে, যে আমি শপে গেলে আমি কত পাচ্ছি, বা হোলসেল ক্লাবে বা আমার অন্যান্য যে আউটলেট আছে বা অন্যান্য ব্র্যান্ড আছে, সেখান থেকে আমি বেশি বেনিফিট না পাইলে কেন আমি ক্লিক অ্যান্ড পেতে যাব? কি বেনিফিট আপনি বাড়তি দিচ্ছেন Okay. কনজিউমারের জন্য? এখানে ইটস এ ভেরি কমপ্লেক্স অ্যান্ড ইন্টারেস্টিং কোশ্চেন আপনি যেটা করেছেন। এটাই হচ্ছে মূল প্রবলেম সলভের জায়গা কাস্টমারের। সেটা হচ্ছে একটা রিটেলার 80 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে 100 টাকায় বিক্রি করে, এটাই হচ্ছে নর্মাল নর্মস। এই 20 টাকা তাকে প্রফিট না করলে সে টিকতে পারবে না। কেন? কারণ তার ইলেকট্রিসিটি বিল আছে, এমপ্লয়ি কস্ট আছে, এরকম। কিন্তু একটা প্রডিউসার, লেটস এ ইউনিলিভার বা লেটস এ প্রাণ বা লেটস এ স্কয়ার, তারা কিন্তু ওটা 80 টাকায় বিক্রি করছে রিটেলারের কাছে, কিন্তু তাদের ওটার প্রোডাকশন কস্ট হচ্ছে 40 টাকা বা 50 টাকা। এখন বাকি টাকাটা তাদের হচ্ছে বিভিন্ন কাজে খরচ হয়, সেটা প্রফিটেবিলিটি হতে পারে, সেটা ওয়্যারহাউজিং হতে পারে, ম্যান পাওয়ার এঙ্গেজমেন্ট হতে পারে। তা আমরা আসলে দুইটা কোম্পানির সাথেই নেগোশিয়েট করছি। প্রডিউসার যে স্কয়ার হোক বা ইউনিলিভার হোক বা প্রাণ হোক, তারা একটা এক্সট্রা বেনিফিট আমাদেরকে দিবে। এদিকে আবার যারা আমাদের পার্টনার সেলার, তাদের কাছ থেকে আমাদের একটা বেনিফিট আসছে। সো দুই জায়গাটাকে আসলে অপটিমাইজ করার জায়গাটাই হচ্ছে আসল জায়গা। সো আমি এখনই হয়তো বলতে পারবো না যে স্বপ্নের থেকে আপনি 10% কম পাবেন, 20% কম পাবেন। আপনি হয়তো 30%ও কম পেতে পারেন, বা আমাদের যে কম্পিটিটর্স আছে। আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, মার্কেটে ফিজিক্যাল স্টোর যাদের আছে বা ফিজিক্যাল এক্সিস্টেন্স যাদের আছে, তারা অল আওয়ার মানে মানে আমি বলবো এটাকে কোলাবোরেটর। তারা আমার কম্পিটিটর না, কারণ আমি আসলে কারো ব্যবসা নষ্ট তারাই প্রোডাক্টটা দিচ্ছে। এক্স্যাক্টলি। তার সঙ্গে আপনার একটা ইন্টারনাল নেগোসিয়েশন আছে, জি। সেখান থেকে আপনি হয়তো মিনিমাম মার্জিন নিচ্ছেন, জি, জি। কিন্তু এটা বেশিরভাগ বেনিফিটটা কনজিউমার লেভেলে। মানে আমি আসলে অপটিমাইজ করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে কি, আমি আসলে রিটেল সাইডে যতটুকু না চিন্তা করছি, আমি কাজ করছি যে কিভাবে জিনিসটাকে গোছানো যায়। কারণ আপনি একটা রুমের মধ্যে যদি একটা ব্রেড দিয়ে 3 জনকে বলেন তোমরা কে কতটুকু জোর করে নিবা নাও, কেউ কিন্তু খেতে পারবে না। বাট সেটাকে যদি আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্লেটে করে দেন, সবাই খেতেও পারবে, সবাই শান্তিতে খেতে পারবে, এবং সবারই অপটিমাম লেভেলে এটার পোর্শনটা যাবে। আচ্ছা, যাই হোক, আমরা জানি যে বাংলাদেশে কোনো একটা নতুন উদ্যোগ শুরু করলে তার ফাইন্যান্স হচ্ছে বড় প্রবলেম। তো এই ক্ষেত্রে আপনার ফাইন্যান্স নিয়ে কি অভিজ্ঞতা আছে? মানে ব্যাংক বা আপনার যারা ফাইন্যান্স আপনাকে সাপোর্ট করবে, সেরকম প্রতিষ্ঠান থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? আচ্ছা, এখন পর্যন্ত আমাদের যে প্রজেক্টটাকে আমরা নিয়ে এসেছি গত 6-7 বছর ধরে কাজ করে, সেটা পুরোটাই বুটস্ট্র্যাপ, মানে নিজেদের ফান্ডিং, অন ফান্ডিং। আমাদের কিছু ছোট ছোট ইনভেস্টর্স আছে এবং আমাদের কিছু ওয়েল উইশার আছে, তারা আমাদেরকে চেয়েছে যে ঠিক আছে তোমরা এই প্রজেক্টটা আগাও। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটদের আরও অনেক এগিয়ে আসার সুযোগ আছে, তাদের বোঝার সুযোগ আছে। এবং আসলে বাংলাদেশের মার্কেটটা ভাইস ভার্সা। ইনভেস্টররা বলবে বা ব্যাংকস বলবে যে যারা লোন নেয় তারা প্রপারলি এটাকে ইউজ করে না, আমরা যারা আছি আমাদের কথাটা হয়তো তাদের বিপক্ষে যাওয়ার সুযোগ আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, ওই যে প্রথমেই বলেছি যে আচরণ, আমাদের সামগ্রিক আচরণটা চেঞ্জ করতে হবে। সো কোথায় জানি আমাদের এই জায়গাটা একটু ঝামেলা আছে। তো আমরা চাই যে মন দিয়ে শোনা, যারা আজকে যদি আমি এতটুকু মেসেজটা আপনার মাধ্যমে দিতে চাই যে আমার যে কষ্টের জায়গাটার একটা জায়গা, যে কাউকে কোনো কিছু বললে তারা হয়তো জিনিসটাকে প্রপারলি বুঝতে চায় না, শুনতে চায় না। তো ওই যে মন দিয়ে শোনা, মন দিয়ে বোঝা, ওকে ইউ ডিক্লাইন অর ইউ অ্যাকসেপ্ট, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং, বাট ওই যে মন দিয়ে শোনার যে আগ্রহটা, এটা থাকা উচিত। আমরা যদি লাস্টলি শেষ করি, যে আপনার কি মনে হয়, আপনি বিদেশ থেকে একটা উন্নত কালচার থেকে এসে বাংলাদেশে ব্যবসাটা শুরু করলেন, এখানে এসে আপনার মোটা দাগে এখন পর্যন্ত কি মনে হয় কোন কোন চ্যালেঞ্জগুলো আপনাকে বেশি ফেস করতে হচ্ছে, এবং এটা মানে না থাকার জন্য কি করণীয় চ্যালেঞ্জগুলো? ওকে, আমি আমার একদম ছোট অভিব্যক্তিতে যেটা বলতে পারি, যে আমাদের দেশটা খুবই পটেনশিয়াল একটা রিজন, মানে সারা পৃথিবীতে। এখানে আপনি যদি একটা আমের স্টোন ফেলেন, সাথে সাথে গাছ হয়ে সেখান থেকে কিছুদিন পরে, তো এত সুন্দর একটা জায়গা, নদীমাতৃক জায়গা সারা পৃথিবীতে কোথাও নেই। এই কারণেই আমাদের দেশের মানুষরা একটু বুঝতে সময় নেয়, কারণ তাদের সব কিছু তো ইজিলি তারা পেয়ে গেছে।
তো আমাদের দেশে যেটা হচ্ছে যে, যেমন আমরা হয়তো অনেক জায়গায় বলি স্বপ্ন দেখতে হবে, এটা বলার জন্য বলি, কিন্তু স্বপ্ন দেখতে গেলে যে আরও কিছু কাঁথা বালিশের দরকার আছে সেটা কিন্তু আমরা চিন্তা করি না। তো একটাই কথা, সেটা সর্বোপরি, যে আমাদের মানুষের বাংলাদেশে স্ট্রাগল করতে হবে, কাজ করার জন্য চিন্তা করতে হবে। আরেকটা সবচেয়ে বড় যে বিষয়টা, আচরণগত পরিবর্তন দরকার, যে না আমি এটা করতে চাই, আমি এইটুকুর মধ্যেই থাকতে চাই না। ঠিক আছে, বিদেশে আমরা যাচ্ছি, দেখেন আপনি যদি আজকে মেল লিস্টে যান, বাংলাদেশিদেরকে দেখেন, ইন্ডিয়ানদের দেখেন, পাকিস্তানিদের দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। সো আচরণগত চেঞ্জটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং চিন্তা করা। এই যে জাপান আজকে জাপানের জায়গায় এসছে, তারা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে কী ছিল আর পরে কী ছিল আমরা ঘাটলেই বুঝতে পারবো। সো ওই যে সামগ্রিকভাবে মানে জাতিগতভাবে একটা চিন্তা করা যে না আমরা এটা করতে চাই, এবং পিছনের জিনিসটাকে ঘেটে দেখা। কিছুদিন আগে কিছু ই কমার্স আসছিল যে 100 টাকার প্রোডাক্ট 50 টাকায় দিবে, কিন্তু কেউ কিন্তু বুঝতে চায়নি যে কেন এটা হয়েছে, তারা ঝাঁপায় পড়ছে। সেটাই। জি, তুষার ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই আশাবাদী মানুষ। আমরা জানি যে আপনি উন্নত দেশের সুযোগ সুবিধা ছেড়ে একটি দেশের মায়া এবং এখানের সামাজিক, আর্থসামাজিক বলবো, এবং মানুষের যে লাইভলিহুডের যে পরিবর্তন প্রয়োজন এবং এখানে একটা সুন্দর ইকোসিস্টেম গড়ে ওঠা প্রয়োজন, সেগুলো নিয়ে যে আপনি চিন্তা করেছেন, আমরা চাই যে আগামী দিনগুলো বাংলাদেশে এই ধরনের চিন্তার মানুষের ব্যাপক সমাবেশ ঘটুক, এবং আমরা যারা কনজিউমার আছি, আমরা যারা সোসাইটিতে আছি, আমরা যারা নাগরিক আছি, আমরা যেন নাগরিক হিসেবে বলতে পারি যে আমরা একটা মানের জায়গায়, বিশ্ব মানের জায়গায় উন্নীত হতে পারছি, এবং এইভাবে আপনার মতো তরুণরা আরও আসুক আমাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করব দ্য কর্পোরেট হিরো শো। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।